যে মাকে দুলাভাই বিবাহ করবে এবং শালাকে বিবাহ করবে তার মেয়ে। হুম তো আমার খালা এটা দেখার পরে আমার মা বিধবা ছিল এবং আমার বাবা অনেক ছোট থাকতে মারা যায়। আমারও দুইটা ছোট ছোট ভাই আছে। তারপর আমার খালামণি সেটা আমার আম্মাকে বলে যে এরকম একজন বড় আলেম বিধবার একজন বিধবা মেয়ে খুঁজছে, মহিলা খুঁজছে, আর মেয়েকে তার একজন শালার সাথে বিবাহ দিবে। হুম তারপর আমার আম্মা বলে ঠিক আছে, কথা বলে দেখো, যেহেতু আলেম মানুষ ভালো হবে এবং সন্তানের দায়িত্ব নেবে তারা, এরকম মানুষ কোথায় পাওয়া যায়। হুম তারপরে আমি এই বিষয়টা রাজি হই নাই, কারণ যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তার অলরেডি 7টা বিয়ে হয়েছে, বর্তমানে 2টা আছে, আরগুলো সব ছেড়ে চলে গেছে। আমি সেটা ভেবে আর রাজি হই নাই। তারপরও তারা অনেকভাবে কৌশলে আমাকে বুঝায়, এটা হাদিস, তুমি যদি এটা মানো আল্লাহ তোমাকে জিহাদের সব দিবে এবং তোমার দেখা দেখি আরো অনেক মেয়ে আশা পাবে যে এই হাদিস মানার জন্য। যে কম বয়সে একটা মেয়েটা মানছে, তার মানে আমরাও মানি। কারণ আজকালকার যুগে বড় যে বউরা থাকে তারা স্বামীকে বিয়ে দিতে চায় না, হুম দ্বিতীয় বউ হিসাবে তারা মানেও না। হুম কিন্তু আমরা এটা বাস্তবায়ন করতে চাই। এবং আমিও যত জানি, আমি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল কমপ্লিট করছি, যে আচ্ছা এটা হাদিসে আছে ছেলেদের 4 বিবাহ জায়েজ। তা আমি বলছি ওনারা তো সঠিক কাজই করতেছে এবং ওনাদের মাধ্যমে আরো বিধবা ডিভোর্স এনাদের ঘর পাবে, তারা সন্তানরা বাবা পাবে, কারণ আমি তো জানি বাবা হারা কত কষ্টের। হুম তারপরে ওনাদের কথা শোনার পর ওনার সাথে আমার মৌখিকভাবে একজন হুজুর বলতে আমার বাবাই ছিল তখন, সৎ বাবা, আর তার একজন বউ, আর আমার এক সৎ মা ছিল একজন, তাদের সামনে আমার বিবাহ হয় তার সাথে। কিন্তু কোনো কাগজ হয় না আইনগতভাবে, কারণ আমার বয়স কম ছিল তখন, হুম 17 বছর আমার বয়স। বিয়ে হওয়ার পর আস্তে আস্তে দিন যাচ্ছে এবং ওইখানে আরো মহিলারা আসতেছে যাচ্ছে, লোকজন আসতেছে যাচ্ছে, উনি ভাইরাল হচ্ছে ওনার মতো। সময় যত বাড়তেছে তত আমি বুঝতেছি যে হ্যাঁ, ভালো ভালো। কিন্তু কয়েকদিন পরে দেখতেছি কিছু কিছু মহিলাদের বিয়ে হয়ে যায় এবং ওই মহিলাদের বাসর ঘরের জন্য আমি নিজেই সাজাই দিই এবং ওনাদেরকে সাপোর্ট করি, ওনাদেরকে বুঝাই। অনেক বড় আলেমদের বড় বড় আসে যে আপনারা কিভাবে মানেন এসব, আপনারা এগুলো কিভাবে মেনে নেন, আমরা তো মানতে পারি না। আপনি নিজে বাসর ঘর সাজিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আমি অনেক মহিলাদেরকে বলতেছি দেখেন এটা তো হাদিসে আছে, এটা জায়েজ, আপনারা মেনে নেন। এবং আমার কথা শুনে অনেক মহিলারা কান্না করতে করতে এসে হাসি মুখে চলে যাইতো, যে এদের তো আল্লাহ অনেক ধৈর্য দিছে, আমরা কি করি তাহলে। অনেক মহিলা এরকম আছে বিয়ে মানতোই না, একাধিক বিবাহ, আমাদের কথা শুনে সে মানছে পরে। হুম তো এরকম ভাবে আমি ওনাদের সাপোর্ট করতাম এবং আমার একটা ফেসবুক আইডি ছিল, ওইখানে আমার সৎ বাবার নামে এবং আমার হাজব্যান্ডের নামে অনেক ভালো ভালো পোস্ট করতাম এবং সবাই দেখতো আর খুশি হইতো, এত কম বয়সে এত ধৈর্য। পরে আস্তে আস্তে দেখি যাদের বিয়ে হয়, আমি তো জানি কয়জনের বিয়ে হয়, আসে ওনারা আমাদের সাথে দেখা করে। তারপরে 2-1 মাস পর পর ওনারা আবার আসে ঝামেলা নিয়ে। কি ঝামেলা? আমাকে তালাক দিয়ে দিছে। কেন দিছে? আপনি তো ভালোই ছিলেন, সংসার তো ঠিকই ছিল। বলে কি কোনো কিছুই না, শুধু শুধু তালাক দিছে। এবং আমি আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞেস করি এটা কেন হয়েছে, বলে উনি বেশি তর্ক করে স্বামীর সাথে। আমি বলি যে তর্ক করলে কি তালাক দিয়ে দিতে হয়? হুম উনি তো এমনিতেই ডিভোর্সে ছিল, আবার ডিভোর্সে বানাইলা তোমরা। হুম তোমরা তো একদিক দিয়ে ডিভোর্সিদের ঘর দিচ্ছ আর একদিক দিয়ে ডিভোর্সি বানাচ্ছ, আসলে এটার কাহিনী কি? তো এরকমভাবে প্রশ্ন করতে করতে আরেকটা আরেকটা মেয়ের ঘটনা বলি। মেয়েটার বয়স 25 থেকে 26, অনেক সুন্দরী সে, মেয়েটার নাম নেহা। ওইখানে একটা বিজনেসম্যানের সাথে বিয়ে হয়, বয়স্ক অনেক লোকটা। তো ওই মেয়েটাকে বিয়ে করছে সব, আমি ওনাদের বাসায় গেছি যে বাসায় ওনাকে রাখছে এবং অনেক ভালোবাসায় রাখছে। রাখার পরে 2 মাস পর ওনার গর্ভে সন্তান আসার পর বলতেছে এই মেয়ে অনেক তর্ক করে, এই করে সেই করে, এই ঝামেলা ওই ঝামেলা। তারপর ওই মেয়েটার বাচ্চা নাকি নষ্ট করে ফেলছে তার হাজব্যান্ড, নষ্ট করে সব দোষী মেয়ের ঘাড়ে দিয়ে। এবং ওনাদের একটা, ধরতে পারেন একটা চামচা আছে ফুজাইল, ওনাদের সাথে থেকে কাজ করে, ওই লোকটা আবার ওই মহিলাকে মারছে, অন্য একজনের বউকে ওই লোকটা মারছে। এবং উনি আমাকে বলছে এগুলো এগুলো করতেছে আপনার হাজব্যান্ড, তো আপনি তো সামনেই ছিলেন, এগুলো কেন করতেছে তারা? নারীদের সংসার দিয়ে আবার তার বেশি জঘন্য রূপে তারা প্রমাণ করতেছে যে তারা একটা খারাপ মানুষ। তো আমি এসব নিয়ে জিজ্ঞেস করতাম, আমার আব্বুকে জিজ্ঞেস করতাম, তাকে জিজ্ঞেস করতাম, বলে তুমি এসবের ভিতরে কেন পড়ো? আমি বলছি পড়বো না, ওনারা তো আমাদেরকে দেখেই তো এইসব পথে আসে। আর অনেক মহিলাদেরকে আমি তো দেখছি তারা এসব মানে না।
তারপর বলতেছে যে তুমি এসব কোথায় শোনা, এবং ওনার সাথে তর্কাতর্কি হওয়ার কারণে অনেক সময় উনি আমার গায়ে হাত তুলতো এই বিষয় নিয়ে। কিন্তু আমার এই যে সতীনরা যারা ছিল, আমার পরে যে আরেকটা বিয়ে করে, কোনো সময় ওদেরকে নিয়ে আমার ঝামেলা হয় না। আচ্ছা, আমার মনে হয় তারাও সংসার করতে আসছে আমার মতো, তাদের সাথে আমি কেন ঝামেলা করব? এইসব বিষয় নিয়ে কোনো ঝামেলা হয় না, না খাবার না থাকার স্থান, এসব নিয়ে কি নিয়ে ঝামেলাটা হইলো কি নিয়ে আপনার? এইটা নিয়েই হয়েছে যে মেয়েদের সাথে তোমরা এরকম কেন করতেছো। আচ্ছা, মানে তাহলে পুরো ঘটনাটা কি দাঁড়াচ্ছে যে বিয়েটা দিচ্ছে, আবার মানে এক একজন চেঞ্জ করতেছে, মান্থলি চেঞ্জ করতেছে, মানে মেয়েটাকে এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে এরকম করতেছে। মানে একই মেয়ের একাধিকবার বিয়ে হচ্ছে তাদের মাধ্যমে? হ্যাঁ, বলতেছে ছেলেরাও বিবাহ করতে পারবে একাধিকবার, মেয়েরাও পারবে, মানবে না আরেক জায়গায় বিয়ে করবে, এটা কি কোনো কথা? আর ওই লোকরা আমার মনে হয় যারা বিয়ে করে তারা মনে হয় 1 থেকে 2 মাসের জন্য এরকম বলে বিয়ে করে, কিন্তু মেয়েদেরকে বলে না, ওদেরকে বলে। এবং তার জন্য তারা মোটা অঙ্কের পেও করে তাদেরকে, এবং তারা বলে কম বয়সী মেয়ে আছে এখানে, আপনারা বিয়ে করেন হালালভাবে, আমরা সবার সমাজের চোখে তুলে ধরবো যে এটা হালাল, কোনো সমস্যা হবে না। আপনি ওনাকে বিয়ে করেছিলেন, আপনি তো তখন এটা তো আপনার প্রথম বিয়ে। জি। এবং আপনি তার 7 নম্বর বউ হিসেবে আসলেন। আপনার কাছে ব্যাপারটা স্বাভাবিক লেগেছিল যে না আমি স্বাভাবিক করতেছি কাজটা? হ্যাঁ, কারণ আমি আল্লাহর পথে চলতেছি, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য ওদেরকে সাহায্য করতেছি, এটা তো আমার অনেক ভাগ্যের বিষয়, আমি এরকম মনে করছিলাম। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজের সাথে যুক্ত ছিলাম। আপনি বললেন আপনার শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন আপনি? জি, কারণ আমার সৎ বাবা যিনি ছিলেন, আমি ওনাকে সবসময় আমার বাবার চোখে দেখতাম এবং অনেক ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। ওনার যে 4 নম্বর বউ ছিল, ওর ঘরে আমার বয়সে একটা মেয়ে ছিল, কিন্তু ওই মেয়ে অনেক বড় অপবাদ দিছে তার নামে, যে সে তাকে ব্যাড টাচ করছে। কাকে? ওই মেয়েকে, 4 নম্বর ঘরের মেয়েকে। তো আমি বলছি এটা তো কোনোভাবেই সম্ভব না, উনি তো আমার সাথে এরকম কখনোই করে নাই, কারণ আমাকে সবসময় মেয়ের চোখে দেখছে। তো ও হচ্ছে 2 মাস হইলো আসছে, এগুলো মিথ্যা কথা, এগুলো আমি বিশ্বাস করি না কারো কথা। পরে ওগুলো ওইখানে সমাপ্ত, ওই 4 নম্বর বউকে তালাক দিয়ে দেয়, এবং ওই মেয়ের যার সাথে বিয়ে হয় সেই মেয়ের সাথেও উনি তালাক করাই দেয়। তারপর ওনারা চলে যায় এখান থেকে। কয়েকদিন আগে 25 বছরের একটা মেয়েকে সে বিয়ে করে। তারপরে হচ্ছে আমি ওনাকে অত খারাপ দেখতাম না, কিন্তু আমার হাজব্যান্ডের সাথে ঝামেলা হইলে উনি আমার গায়ে এসে হাত তুলতো। আমার সৎ বাবা। আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার ঝগড়া হচ্ছে, সেটা নিয়ে সে আসতো সব ঝামেলায়, সে এসে আপনার গায়ে হাত তুলতো? কিন্তু আমার মাও কিছু বলতে পারতো না। আমার মাকে বলো তুমি কিছু বলো, তোমাকে তালাক দিয়ে দিব আমি সাথে সাথে। এবং আমার হাজব্যান্ড তখন চুপ থাকতো, যে কেন হাত তুলতেছে আমার বউয়ের গায়ে, কিছুই বলতো না সে। কিন্তু আমি তো আমার হাজব্যান্ডের সংসার করি, সে আমার গায়ে হাত তুললে আমি এটা সহ্য করব, কিন্তু আমার সৎ বাবা এসে হাত তুললে তো আমি এটা সহ্য করব না। মানে আপনার হাজবেন্ড আপনাকে মারবে এবং এটা আপনার কাছে মনে হচ্ছে জায়েজ, এটা মারতেই পারে? হ্যাঁ। এটা আপনার কাছে বেআইনি মনে হচ্ছে? না, আমি যদি অন্যায় করি অবশ্যই আমাকে মারবে সে। আপনাকে কি অন্যায়ের কারণে মারতো? ওই যে এগুলো জিজ্ঞেস করতাম, তো ওনার সাথে একটু রাগারাগি করতাম, এগুলো কেন হচ্ছে, কিসের জন্য করতেছো, তুমি এরকম কেন করতেছো। এবং ওনাকে গ্রাম থেকে ওনার বাবা মা বেরও করে দেয় এসব কারণের জন্য। আমি ভাবছি ওনারা যা বলছে আমাকে, আমি এগুলাই সঠিকভাবে নিছি। পরে আস্তে আস্তে আমি ওনাদের ভুল বুঝতে পারি, আর এইটা নিয়ে তর্ক করার কারণে সে আমার গায়ে হাত তুলতো এবং অনেক মানসিক চাপ দিত আমাকে। কিরকম মানসিক চাপ? একটা মেয়ে সতীন মানলেও তার মাথায় প্রচুর চাপ থাকে। সে যতই বলুক যে সতীন মানায় কষ্ট না, আমরা এভাবে বলি, কিন্তু এটা খুবই কষ্টদায়ক একটা জিনিস। কিন্তু এটা আপনি মানুষকে বুঝাইছেন এক সময়। হ্যাঁ, কিন্তু আমি তাদেরকে এটাও বুঝাইছি যে এটা একেবারে সহজ না, এটা একটু কঠিন আছে। একটু কঠিন? একটু কঠিন বলতে যে মানায় নিতে পারে যার মতো। এবং আপনার হাজবেন্ড আপনি দেখতেছেন আরেকজনের ঘরে যাচ্ছে, আরেকজনের ঘরে যাচ্ছে, আরেকজনের ঘরে যাচ্ছে, আপনার ভালো লাগতো? প্রতিদিন রাতেই কান্না করতাম আমি, কিন্তু আল্লাহর জন্য সবর করতাম যে আল্লাহ হয়তো আমার জন্য উত্তম প্রতিদান রাখছে এবং আমি জিহাদের সব পাচ্ছি। ওরা যেভাবে আমাকে হাদিস দ্বারা বুঝাইছে সেভাবে আমি বুঝছি। কি পাইছেন লাস্টে কিছুই পাই নাই, অপমান অপদস্থ ছাড়া। ডিভোর্স পাইছেন না? হ্যাঁ, তাও মুখে তালাক দেওয়ার পরও সে আমার সাথে অবৈধভাবে ছিল। আমাকে বলছে উমরা থেকে আসার পর আমি সব ঠিক করে নেব। কিছুদিন আগে যে আমরা ছবি ভিডিও দেখলাম, সব ঠিক করে নিবে। তো আমি ওনাকে ভালোবাসতাম অনেক, যেহেতু আমার ফার্স্ট হাজব্যান্ড ছিল, অবশ্যই আমি তাকে ভালোবাসতাম। তো ওনার কথা মতো আমাদের সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয় অবৈধভাবে। হ্যাঁ, অবৈধভাবে। তালাকের পরেও? হ্যাঁ, 5 বার। তো ওই সময় আমার পেটে বাচ্চা আসে। আপনি বুঝে বলেন? জি। আপনার সঙ্গে তালাকের পরেও
উনি আবার আপনার সাথে ইন্টিমেট হয়েছে? হ্যাঁ, এবং সেই সময় আমার পেটে বাচ্চা আসে। এবং আমার বাবা এগুলো নিয়ে অনেক ঝামেলা করতো, আমার সাথে চিল্লাপাল্লা করতো। তো আমি মামির বাসায় বেড়াইতে আসছিলাম উত্তরাতে। কে চিল্লাপাল্লা করতো? আমার সৎ বাবা। কি নিয়ে চিল্লাপাল্লা করতো? কারণ আমি চাইতাম যেন আমার সংসার ঠিক হয়ে যায়, তালাক হয়েছে, যে কোনোভাবে তোমরা হাদিস দেওয়া হোক, এটা ঠিক করে নাও। কিন্তু উনি চাইতো কি যে না, তোমার বিয়ে আমরা অন্য একজনের সাথে দিব, এর সাথে আর দিব না। মানে লোক তার ঠিক করে রাখছে, কতক্ষণে মক্কার একটা লোকের সাথে বলে, কতক্ষণে এই লোকের সাথে। পরে আমি একদিন বলতেছি, মস্কারি করতেছি তাদের সাথে, যে এবার আমি বিয়ে করলে 5 লাখ টাকার কাবিন দিব। কারণ 5 লাখ টাকার কাবিন দিলে 1 বছর সংসার করলে ওই টাকাটা আমি পাবো। তারপর আবার যাকে বিয়ে করব ওইখানে আবার 5 লাখ টাকা কাবিন দেবো, এটা আমার একটা ব্যবসা হবে। তারপর আমার সৎ বাবা বলে, হ্যাঁ এটাই তো বিজনেস, তুমি এবার বুঝছো কথা। মানে আমাদের সাথে মস্কারি করে ঠাট্টা করে বলছে, ওনারা এটা সিরিয়াস ভাবে নিয়ে এইভাবে বলছে। তখন থেকে আমি বুঝছি ওনারা কিরকম মানুষ এবং কি পরিমাণে যে তারা তাদের বউদেরকে মারে। মানে একটা স্বাভাবিক পুরুষও সেরকম মারে না। ওয়াশরুমের ক্লিন করে যে ব্রাশ, সেটা দিয়ে পর্যন্ত তার বউদের মুখে মারে। তারপরও তার বড় চুপচাপ সহ্য করে আসে, কারণ যদি তালাক দেয় এখন, কারণ সব অসহায় মেয়েদেরকে তারা বিয়ে করে যেন কেউ কিছু না বলতে পারে। পরে আমি প্রেগনেন্ট হওয়ার পরে আমি ওনাকে জানাই যেরকম আমি প্রেগনেন্ট। বলে কি তুমি আবার চলে আসো। আমাকে কিন্তু এই বাসা থেকে বের করে দিছে। তখন ইন্টিমেট হওয়ার পরে আমাকে ঝামেলা করে বাসা থেকে বের করে দেওয়ার পর আমি আমার মামের বাসায় যেয়ে থাকি। উনি জানতো যে আমার পৃথিবীতে কেউ নাই, বাবাও নেই বা বড় ভাইও নেই। তারপরে তারা বের করে দেওয়ার পরে আমি যখন বলি এরকম আমি প্রেগনেন্ট, তখন উনি বলে তুমি আসো, এখানে আসো, আমি সব ঠিক করে নেব। আমি ওর কথা বিশ্বাস করে আবার যাই। যাওয়ার পর ও ডক্টরের কাছে নেয়। ডক্টর বলে যে এত কম বয়সে ইমার্জেন্সি কিট খাওয়াতে পারবো না, এটা রিস্ক অনেক। তারপর আমি বললাম যে এটা যেহেতু রিস্ক, এটা আমি খাবো না, আমার শরীরে অনেক ক্ষতি হতে পারে। বলে কিছুই হবে না। তো উনি কিভাবে ওষুধ আনছে। আনার পর আমার বাবার যে বড় বউ, এখন ওনার ফুফাতো বোন, উনি আসে, বলে ওষুধ খাও। আমি বলছি খাবো না। এবং ওই মহিলাও আমার উপর জোর জবরদস্তি করে, সবটা জানার পরও জোর জবরদস্তি করে। এবং আমার সৎ বাবা, বিল্ডিংয়ে সবাই জানে যে অবৈধভাবে বাচ্চা হয়েছে, কিন্তু কেউ কোনো কথা বলে না তখন। তারপরে সে ওষুধ খাওয়ায় এবং আমি বলছি যে সব ঠিক যেহেতু করে নিবে, ওষুধ খেয়ে ফেলি। ওষুধ খাওয়ানোর পর আমার ব্লিডিং শুরু হওয়ার 3 দিন পরে সে কুষ্টিয়া যায়। ওইখানে তার বড় স্ত্রী আছে, বাচ্চা হয়েছে। আমি ভাবছি বড় স্ত্রীর সাথে দেখা করতে গেছে, কিন্তু ওইখানে যায় সে 13 বছরে আরেকটা মেয়েকে বিয়ে করে। অথচ আমি ওইখানে জানিও না যে সে 13 বছরে আরেকটা মেয়েকে বিয়ে করছে। না, আপনি তো হাদিস জানেন, আপনাকে তো জানানোর দরকারও না। তারপর আসে যে বৌদি থেকে পরামর্শ করো, যেহেতু তোমার বুড়া পরামর্শ আর অনুমতি দুই জিনিস। পরামর্শ চাইলে করব না, চাইলে না করব। তো জানে যে সে একাধিক বিবাহ করবে, এমন তো না যে জানাইলে তার বুড়া তাকে ছেড়ে চলে যাবে। আপনার এখন এত লাগবে কেন? আপনি তো নিজেই তো জেনে আরেক ঘরে বিয়ে করছেন। না, সে তো আমাকে কথা দিয়ে গেছিল যে সে সব ঠিক করে নিবে। সেটা না, আপনি এখন সে যদি 100টাও বিয়ে করে আপনার তো কিছু যায় আসে না, কারণ আপনি নিজেই তো একাধিক বিয়ের জেনে আসছেন। কিন্তু সে বিয়ে করো, কিন্তু সে তো আমাকে কথা দিয়ে গেছে এবং তার 4টা কমপ্লিট হয়ে গেছিল, আর এখন আমাকে নিয়ে ঝামেলা হয়েছে। তার মানে সে আর একটাই করতে পারবে বিয়ে। এখন তার তো আমাকে বলা উচিত ছিল যে আমি এরকম অন্য একটা মেয়েকে বিয়ে করতেছি, তুমি তোমার রাস্তা দেখো। বা আমার সাথে এগুলো করার তো দরকার ছিল না, অবৈধভাবে বা অবৈধ আমার বাচ্চাও নষ্ট করছে, আমার শরীরের উপর প্রেশার গেছে, এগুলো তো তার দরকার ছিল না। তারপর আমাকে তার যে আগের বুড়া চলে যায়, ওনাদের সাথে আমার কথা হয়। তারপর ওনাদের থেকে সব শুনলাম, শুনে তো আমি আরো অবাক। কি শুনলেন? ওনার বুড়া বললো যে ওনাকে নেশাও করে এবং ওরা খুবই খারাপ, খুবই বাজে, অনেক কথাই বলে তারা। এবং তাদের সাথে একজন চলতো লোক, ওদের সাথেই ওই লোকটাই তার বউকে বিয়ে করছে। মানে এরকম সম্পর্কে মাখামাখি, এরকম কিছুই। পর ওনারা অনেক কিছু বলার পর বললো যে তুমি যে মামলা করো, আমরা সাক্ষী দিব, আমরা তোমার পাশে আছি। ওদের দমন করতে হবে, কারণ সবাই এরকমভাবে চুপচাপ হয়ে সরে যায়, ওরা শাস্তি পাচ্ছে না, ওরা যত দিন যাচ্ছে বাড়তেছে শুধু। এবং আমার মাও বলছিল যে ওরা নেশা করে, আমার সৎ বাবার মুখ থেকে স্মেল পাইতো। তো আমি বলছি এগুলো কী কথা বলতেছো তুমি, আমি তো সব কিছু পাই নাই। পরে উনি বললো যে ওনারা সবসময় কিছু একটা খাইতে থাকে যেন মুখ থেকে স্মেল না আসে, এবং নেশা করে তারা। এবং পরবর্তীতে আমি বুঝতে পারি যে হ্যাঁ, তারা নেশা করে এবং প্রতিদিন রাতে তারা বাহিরে যায়। তারা একটা গঠন তৈরি করছে, ওইখানে কিছু বিশেষ লোক থাকে, আমাকে কয়েকবার ছবিও পাঠাইছিল। এবং তারা গোপনে গোপনে ওইখানে কিসের মিটিং করে সেটা আমি জানি না।
আমি আসলে জানি না আমি কি বলবো। আপনি যে কথাগুলো বলতেছেন প্রত্যেকটাই মাথায় বাজ পড়ার মতো এবং খুবই কন্ট্রোভার্সিয়াল কথা। আপনার গায়ে সে কতবার হাত তুলছে? 10 বারের বেশি তো হবেই। এবং আপনি মনে করছেন যে ঠিক আছে আমার স্বামী আমারে মারবে, এতে কোনো আইনে ঝামেলা নেই? না। আপনার হাজবেন্ডের 7 নাম্বার বউ আপনি, এবং তারপর সে যখন একাধিক বিয়ে করতে গেছে তখন কি আপনার মনে হয়েছে যে সে আরো কেন করতেছে, এইটাতে ঝামেলা আছে? আসলে তখন তো আমরা 3 জন ছিলাম আমাকে নিয়ে, এবং 4 নাম্বার একটা ফাঁকা ছিল। তো উনি তো বলছে আমাকে, ছিল এমন ভাবে বললেন না মনে হচ্ছে পোস্ট ফাঁকা ছিল। তো উনি মানে আমাকে বলেই নিয়েছিল যে আমি সবসময় 4টা বউ রাখবো। হ্যাঁ, তো আমি বলছি সে যেহেতু বলছে সে তো বিয়ে করবে। অবশ্যই আমার অনেক কষ্ট লাগছে তখন, আমি অনেক কান্না করছি। ওই 4 নাম্বারটা পূরণ করার জন্য আপনাকে বাদ দিতে হয়েছে? তা তখন না, আগের গুলো বাদ আমার দিবে? পরে একটা করছে, সেই ঘরে একটা মেয়ে হয়েছে, তারপরে আমাকে ছেড়ে দিয়ে মানে এই গত শুক্রবার আরেকটা বিয়ে করলো 13 বছরের মেয়েকে। এবং তারা আজকে তার দুলাভাই সে এবং দুলাভাইয়ের বড় স্ত্রী সে বউকে আনতে গেছে, অথচ আমাকে সকালবেলা আমার সৎ বাবা, মানে আমার তো মিসক্যারেজ হয়েছে, পেটে ব্যথা, সেইভাবে মারছে, মারার পর বাসা থেকে বের করছে যে ওই বউকে এনে এই ঘরে উঠাবে, তুমি বের হয়ে যাও এই ঘর থেকে। বাহ, মানে রুম 4টা, 4 ঘরে 4 জন থাকবে, মানুষ বদল হইতে থাকবে? ফ্ল্যাট দিছে এক ফ্ল্যাটে একজনকে। হ্যাঁ 4 জনকে 4টা ফ্ল্যাটে? হ্যাঁ ওই আর কি, মানে শুধু মানুষ চেঞ্জ হবে কিন্তু ঘর 4টাই হ্যাঁ, থাকবে। মানে ওইটা একটা কলোনি বলতে পারেন। কলোনি। কি একটা অদ্ভুত অবস্থা। বাট আমি নিজেও অনেক বেশি উদ্গ্রীব ছিলাম ওনার সাথে একসময় কথা বলার জন্য, কথা বলেছি এবং হ্যাঁ আমাকে বলছে আপনি ওনাকে মেসেজ করছেন কথা বলার জন্য, জি। তখন আমি ওনার সংসারে ছিলাম। ওকে। আমি বলছিলাম সে অনেক ভালো, তার ভিডিও আমি দেখি, যাও। ওনার সাথে আমার অনেক জায়গায় অনেক দ্বিমত আসে, অধিকাংশ জায়গায় দ্বিমত আসে, কিন্তু উনি যে কথাগুলো বলছে এবং ওই কথাগুলো আর আপনার সঙ্গে ঘটে যাওয়া কথাটা মেলে না। একদমই না, তারা যা বলবে একটাও তাদের গোপনে যারা, মানে যা ওদের আসল চেহারা যারা জানে, মানে ওদেরকে আর বউ বলল জানোয়ার বলে গালি দিল নাকি ওটা কম হয় ওর জন্য। মানুষকে এমনভাবে তারা বুঝাবে, মানুষের মাইন্ড সেট আপই চেঞ্জ করে ফেলবে তারা, কিন্তু তারা আসলে সেগুলো কিছুই করে না। মাদ্রাসা থেকে রান্না করে এবং সবার বাসায় খাবার যায়, আমাদের তা নিয়েও সমস্যা নাই, যেমন রাখে আমাদের কোনো কিছু নিয়ে সমস্যা মানে নেই। এইটুকু বোঝার, মাদ্রাসা মানে রান্না করে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, জি তারপরে প্রত্যেক বাসায়। ওয়াইফের ঘরে খাবার হ্যাঁ বক্সে বক্সে যায়, হ্যাঁ, ওই বাসায় রান্না হয় না? বাসায়ও রান্না হয় মাঝে মাঝে মেহমান আসলে, এবং যদি কোনো স্ত্রী খাইতে ইচ্ছা করে। উনি এসব নিয়ে ঝামেলা করতো না, তারপর আমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা ছিল না। মানে আপনি তো খুব মহান, কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা নেই আপনার? না ড্রেস আপ, না থাকার জায়গা, না খাবার, কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছিল না ওনার সাথে। বাহ, এরকম মেয়ে আসছে বাংলাদেশে, খুশি হলাম। যাই না যে জামাই মারতেছে অসুবিধা নাই, জামাই বিয়ে করতেছে কোনো অসুবিধা নাই, জামাই বাইরে থেকে খাবার এনে দিতেছে, ঘরের খাবার না, কোনো অসুবিধা কারণ নেই। সব থেকে বড় যে কষ্টদায়ক জিনিস সেটাই তো আমি ভোগ করতেছি এখন, তো অন্য সব কষ্ট আমার কাছে কিছুই মনে হয় না। এবং আমি বলতে চাই যে যেসব নারীরা এখানে আসে এবং পুরুষদেরকে বিয়ে করে, ওরা এখানে আসা বন্ধ করে দিই, কারণ এখানে আসলে ওরা শুধু প্রতারিতই হবে, ওদের দিয়ে ব্যবসা করতেছে একটা। কিভাবে ব্যবসা করতেছে? ওই যে একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, ওদের প্ল্যান তো আমি বুঝছি, ওনারা না বুঝলেও যখন আসবে এমনভাবে বুঝাবে যে ওরাই সব, ওদের জন্য সব কিছু ওরা করে দিবে, কিন্তু পরে ওই মেয়েরা বুঝে যে ওরা কত বড় নিকৃষ্ট মানুষ। আপনার বলা শেষ? আর কোনো কথা আছে আপনার যেটা বলতে চান আপনি? আমার লাস্ট মেসেজ এইটাই ছিল, ওই মেয়েরা যেন ওদের পাল্লায় না পড়ে। আপনার অসুবিধা না থাকলে আমি ওনাকে ফোন দিতে চাই। আপনি যে অভিযোগগুলো করলেন সেই অভিযোগের বিপরীতে ওনার কি বলার আছে সেটা আমি শুনতে চাই। অবশ্যই। কি নাম? তামান্না। তামান্না। ভিডিও কলে পাই নাই, অডিও কল দিয়ে দেখি পাই কিনা।
ইনি আমি ভিডিও কল অডিও কল দুটোই দিলাম, ওনাকে আমি এখন পাইলাম না, তবে নিঃসন্দেহে ওনার যুক্তি থাকলে বা ওনার এটা নিয়ে কিছু বলার থাকলে উইল স্পিক। বোন, যদি উনি কখনো কথা বলতে চায় সামনাসামনি, আপনি কি আসতে রাজি আছেন? জি অবশ্যই। ওকে, ঠিক আছে। ব্যাপারটা আমার কাছে খুবই অস্বস্তিকর এবং অন্যরকম একটা পরিস্থিতি, কারণ আমাদের শোতে আমরা দাওয়াত দিয়েছিলাম একজনকে বহুবিবাহ নিয়ে যিনি কাজ করেন, এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আজকে তারই একজন ওয়াইফ এসছেন কথা বলার জন্য আমাদের স্টুডিওতে একটা কেসের রেফারেন্সে, নারী এবং শিশু ট্রাইব্যুনাল 2-এর, এবং ধারা হচ্ছে 2000-9-4 সংশোধনী 2025-এ বাদী আমাদের এখানটা উপস্থিত, এবং একটা লম্বা চওড়া কেস। আসলে বহুবিবাহ নিয়ে অনেক বিতর্ক আছে এবং সম্ভবত আজকে এই বিতর্কটা আরো একবার ঘি ঢালবে আগুনে। বোন, আপনার নাম কি? আমার নাম তামান্না। আপনার সম্মানিত আইনজীবীর নাম কি? অ্যাডভোকেট হাসিনা। হাসিনা ম্যাডাম। আপনি কি নিয়ে অভিযোগ করেছেন আগে পুরোটা আমাকে একটু শোনান। কেসের বিষয়ে কি নিয়ে অভিযোগ জি করছি আমি? জি। উনি মেয়েদেরকে বিয়ের কথা বলে ধরতে পারেন এক রকমের অত্যাচার করে, শারীরিক, মানসিক